আমাবস্যা রাত, চারিদিকে কি একটা গা ছমছমে পরিবেশ, তার মধ্যে আবার হালকা ঝিপঝিপে বৃষ্টি। আজকের রাত যেন সত্যি ভয়ানক হতে চলেছে। ঝিনাইতলা গ্রামের মেঠো পথ ধরে সোজা 5 কিলোমিটার পথ হাঁটলেই পাওয়া যাবে মুন্ডুকাটা শ্মশান। সভ্য হাতে একটা হারিকেন নিয়ে সেই পথেই হাঁটছে। কথিত আছে এই শ্মশানে নাকি কেউ রাতের বেলা হাঁটলে সে তার মাথা নিয়ে আর বাড়ি ফিরতে পারবে না। এমন কথার সত্যতা যাচাই করতে যাচ্ছে সভ্য। এমনটাই বাজি ধরেছে বন্ধুদের সাথে। এই তো আজ থেকে 2 দিন আগের কথা। সভ্য, আজ অনেক গল্প হয়েছে, চল বাড়ি ফিরে যাই। অনেক রাত হয়েছে, ঘড়ির কাঁটাটা প্রায় 12টা ছুঁই ছুঁই। ঝিনুক ওই বট গাছে গলায় ফাঁস দেওয়ার পর থেকে আমার আবার বটতলার মোড়টা পার করতে ভীষণ ভয় করে রে। আরে তুই না ছেলে মানুষ, ছেলে মানুষরা কি ভয় পায় নাকি? হ্যাঁ, এমন একটা ভাব নিচ্ছিস যেন তুই কোনো কিছুতেই ভয় পাস না। কিসের ভয়? এই সভ্য কোনো কিছুতেই ভয় পায় না। ভয় আমাকে দেখে ভয় পায়, বুঝলি? ঠিক আছে, তাহলে অমাবস্যার রাতে মুন্ডুকাটা শ্মশানে যেতে পারবি? রঞ্জুর এমন কথাতে সভ্য কিছুটা চুপ হয়ে গেল। কারণ যতই বলুক সে ভয় পায় না, তবুও তো সে গ্রামের মানুষ। ভূতপ্রেত যে আছে তা তো সে বিশ্বাস করে। সভ্যর এরকম চুপ থাকা দেখে শুভ বলে, জান না রঞ্জু, তুই কাকে কি বলছিস? দেখছিস না মুন্ডুকাটা শ্মশানের নাম শুনতেই বেচারার হাওয়া বেরিয়ে গেছে। শুভর কথাগুলো সভ্যর ইগোতে লাগে। যতই হোক সম্মানের ব্যাপার। সে যে ভয় পায় না এটা তাকে প্রমাণ করতেই হবে। ঠিক আছে, ডান। তাহলে আগামী অমাবস্যার 2 দিন পরে আমি মুন্ডুকাটা শ্মশানে যাব, কিন্তু তার বিনিময়ে আমাকে তোদের 1 হাঁড়ি মিষ্টি খাওয়াতে হবে বলে দিলুম। আর এই আমাকে সাহসী পুরুষ বলে মেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাজি আছি, যা। আমিও রাজি, তবে তোকে বেশিক্ষণ থাকতে হবে না। তুই যাবার ঘন্টা খানিকের মধ্যে আমরা দুজনও তোর কাছে যাব। তুই একদম ভয় পাস না। দেখো বাবারা, এইসব বিষয় নিয়ে মজা করা একদম ঠিক নয়। আগামী 10 বছরেও অমাবস্যার রাতে কেউ সেখানে যায়নি। নিজের জীবনের মূল্য বুঝো। হরি চাচা, আপনি একদম চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। আজ সেই রাত সভ্য বাড়ি থেকে বেরিয়ে তার বন্ধুদের বিদায় জানিয়ে এসেছে। তারা অবশ্য ঘণ্টাখানিক বাদে সেখানে আসতে চেয়েছে। সবই মোটামুটি ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই বৃষ্টি আসতেই বিপত্তি। হারিকেনটা যেন নিবু নিবু করছে। তার গ্যারান্টি শেষের দিকে, সামান্য পানি পড়লেই সমস্যা। বর্ষাকালের আকাশ কখন যে বৃষ্টি ছাড়বে তার কোনো ভরসা নেই। চারিপাশটা একদম অন্ধকার। এমনিতেই এই পথে মানুষের যাতায়াত একদমই কম, তার মধ্যে আজ আবার অমাবস্যা। সভ্য একা একা হারিকেন নিয়ে হাঁটছে আর বারবার পিছনের দিকে দেখছে। সাহস করে আসলেও এখন তার ভিতরে ভয় করছে, ভীষণ ভয়। কিন্তু এখান থেকে ফিরেও সে যেতে পারবে না। ফিরে গেলে তো বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করবে। তাই মনে ভয় থাকলেও সে খানিকটা সাহস জাগিয়ে হেঁটে যাচ্ছে। বেশ খানিকটা পথ হাঁটার পরে সভ্য তার পিছনে কারো উপস্থিতি অনুভব করল। মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে। সভ্য সেখানে দাঁড়িয়ে গেল আর আস্তে আস্তে পিছনে ফিরে দেখল। সে দেখল পিছনেতে কেউই নেই। কে? দেখ রঞ্জু, তোরা একদম মজা করিস না। কি ব্যাপার? আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ আমার পিছনে হাঁটছে। কোথায় ভাই তোরা? হয়তো আমার মনের ভুল। সভ্য ভেবেছিল তার বন্ধুরা তার সাথে মজা করছে, কিন্তু পরে নিজের মনের ভুল মনে করে আবারও সে হাঁটতে লাগলো।
কিন্তু কিছুটা পথ যাবার পরে সে আবার অনুভব করল কেউ তাকে অনুসরণ করল। সভ্য আবারও পিছনে ফিরে দেখল, কিন্তু সে হারিকেনের আলোতে কাউকেই দেখতে পেল না। এবার তার ভিতরে ভীষণ ভয় হতে লাগল। আমি কি এখানে এসে ভুল করলাম? যাই হোক, এতটা পথ যখন এসেছি তখন ফিরে যাবার তো কোনো উপায় নেই। তাছাড়া একটু পরেই তো রঞ্জু আর শুভ আসছে। এসব ভেবে শুভ মনে খানিকটা সাহস জুগিয়ে আবার হাঁটতে শুরু করলো। বেশ খানিকটা পথ হাঁটার পরে অবশেষে সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। পথে অবশ্য অনেকবারই তার অনুভব হয়েছে যে কেউ তার পিছু করছে, কিন্তু সে সেদিকে পাত্তা না দিয়ে সাহস করেই এখানে এসেছে। শ্মশানের চারিপাশটা একদম থমথমে, শুধু ঝিপঝিপে বৃষ্টির আওয়াজ ছাড়া আর কোনো কিছুর আওয়াজ নেই, একদম নিস্তব্ধ। হঠাৎ সভ্য শুনতে পেল তার কাছ থেকে কিছু একটা উড়ে যাওয়ার আওয়াজ। সে তাড়াতাড়ি সেদিকে হারিকেন ধরিয়ে দেখল সেখানে তো কিছুই নেই। সভ্য ভয়ে ভয়ে শ্মশানের দিকে এগোতে লাগলো। এমনিতেই ভীষণ অন্ধকার, হারিকেনের আলোতে যতটা দেখা সম্ভব সে ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ সভ্যর চোখে পড়ে অন্ধকারের মাঝে গাছের নিচে উল্টো পাশ ঘুরে কে যেন বসে আছে। সভ্য মনে মনে ভাবল রাজু আর শুভ হয়তো তাকে ভয় দেখাচ্ছে। সভ্য ধীরে ধীরে সেদিকে এগিয়ে যেতে লাগলো। কে কে ওখানে? রাজু, তুই? আমি জানি আমাকে ভয় দেখাতে এসেছিস, তাই না? সভ্য গাছটির কাছে যেতেই দেখল সেখানে কেউই নেই। সভ্যর ভিতরে এবার ভীষণ ভয় করতে শুরু করলো। তার আর বুঝতে বাকি রইল না যে আজ তার সাথে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে। সভ্য তাড়াতাড়ি পা চালিয়ে শ্মশান থেকে বের হতে লাগলো, কিন্তু তখনই সে তার পায়ের কাছে দেখল সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ পড়ে আছে। সভ্য লাশটি দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কি ব্যাপার? এই লাশটি কোথা থেকে এলো? এতক্ষণ তো এখানে কোনো লাশ টাশ ছিল না। সভ্য এসব কথা ভাবতেই কোথা থেকে এক দমকা হাওয়া এসে লাশটির উপর থেকে কাপড় সরিয়ে দেয়। সভ্য হ্যারিকেনের আলোতে যে দৃশ্য দেখে তাতে তার জ্ঞান হারাবার উপক্রম। সভ্য দেখল মাটিতে সাদা কাপড় দিয়ে মোড়ানো লাশটি আসলে তার নিজেরই, আর লাশটির অবস্থা একদম ভয়াবহ। লাশটির চোখ নেই, চোখের জায়গা দিয়ে অনবরত রক্ত পড়ছে। লাশটি ফ্যাকাশে আর তার গলা কাটা। লাশটি দেখে সভ্য যখনই সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো, অমনি লাশটি তার পা ধরল। সভ্য নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করল, কিন্তু সে পারে না। সে এক সময় ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এই সভ্য, সভ্য, এখানে এভাবে পড়ে আছিস কেন? কি হয়েছে তোর? সভ্যর জ্ঞান ফিরে রঞ্জু আর শুভর ডাকাডাকিতে। রঞ্জু, লাশটি কোথায় গেল? লাশ? এটা কার লাশ? এখানে তো কোনো লাশ নেই। আমার লাশ? কেন, তোরা এখানে এসে কোনো লাশ দেখিসনি? না তো, আমরা লাশ দেখিনি তো কোনো। আর তুই এসব কি আবল তাবল কথা বলছিস? তোর লাশ কেন এখানে থাকবে? রঞ্জু, আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চল, এখানে একদম নিরাপদ নয়। রঞ্জু আর শুভ সভ্যকে বাড়িতে নিয়ে আসে।
বাড়ি ফিরে সভ্য তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে। সবকিছু শুনে রঞ্জু আর শুভ সভ্যের কাছে ক্ষমা চায়। সভ্য, তুই আমাদের ক্ষমা করে দে ভাই। আমরা যদি তোকে ওই শ্মশানে না পাঠাতাম তাহলে এসব কিছুই ঘটতো না। আজ একটুর জন্য আমরা তোকে হারিয়েই ফেলতাম। না রে বন্ধু, দোষ তো আমার নিজেরই ছিল। সব বিষয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়। সেদিন রাতে সভ্য স্বপ্নে দেখে শ্মশানের সেই ভয়ঙ্কর লাশটি তাকে বলছে, তোর ভাগ্য ভালো বিধায় আজ একটুর জন্য বেঁচে গেলি। তোর বন্ধুরা সময় মতো না আসলে আজ তোর অবস্থা ঠিক আমার মতোই হতো। এরকম ভুল আর দ্বিতীয়বার করিস না, নয়তো নিজের মাথা নিয়ে আর ফিরতে পারবি না বাড়ি।